মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার, কিন্তু মাথাপিছু আয়ের দিক থেকে পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী দেশ। দেশটিতে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। এখানকার নারীদের লোভনীয় ফিগার ও বিলাসী লাইফস্টাইল যেও কাউকে মুগ্ধ করে। কাতারে রয়েছে পৃথিবীর সব থেকে দামি ভিআইপি স্টেডিয়াম। এখানেই রয়েছে বিশ্বের জনপ্রিয় এয়ারলাইন সেবা। অবাক হলেও সত্য যে কাতারে কোনো গরিব নেই, সবাই আমির ও কোটিপতি। বিশ্বের প্রভাবশালী ও উন্নত দেশগুলোতে কাতারের সবথেকে বেশি বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের মতো কাতারও 1971 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু কাতার কিভাবে এমন কি সিক্রেট যে যার কারণে তারা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা এই ভিডিওতে দেখব কাতারের এমন কিছু গোপনীয় অজানা কালো সত্য, যা দেখে আপনার ধারণা একদমই পাল্টে যাবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। কাতার পারস্য উপসাগরের একটি দেশ। দেশটির সরকারি নাম স্টেট অফ কাতার। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। 19 শতকের মাঝামাঝি সময় থেকে আল থানি গোত্রের লোকেরা কাতারকে শাসন করে আসছে। বর্তমান শাসকের নাম শেখ তামিম বিন হামাদ আল থানি। দেশটির ভাষা হলো আরবি, তবে ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। মুদ্রার নাম রিয়াল। এক রিয়াল সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 34 টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় 26 রুপির সমান। জনসংখ্যা মাত্র 33 লক্ষ, তার মধ্যে 28 লক্ষ বিদেশি নাগরিক বা প্রবাসী শ্রমিক, অর্থাৎ দেশটিতে কাতারের নিজস্ব নাগরিক মাত্র 5 লক্ষ। দেশটির রাজধানী দোহা, যেখানে দেশটির জনসংখ্যার বেশিরভাগ লোকের বসবাস। আয়তন মাত্র 11,581 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করে 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময় তৎকালীন ব্রিটিশ উপনিবেশ দেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল এই কাতার। সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা এবং মুক্তা আহরণ করা কাতারের ছিল একমাত্র জীবিকার উপায়। তবে গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে যাওয়া আর আয়তনের সিংহভাগ মরুভূমির অন্যতম বসবাসের অনুপযোগী স্থান ছিল এই কাতার। কিন্তু স্বাধীনতার পর থেকে দেশটির চিত্র একদমই পাল্টে যায়। কাতার এখন গ্রহের সবথেকে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। কাতার হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে একজন লোকও গরিব নেই। দেশটিতে বেকারের সংখ্যা 1%-এরও কম। এখানে প্রায় সবাই কোটিপতি, তাই কাতারকে কোটিপতি ও আমিরের দেশ বলা হয়। দেশটির আইন অনেক কঠোর। দুই ধরনের আইন চালু রয়েছে, শরিয়া আইন ও সাধারণ আইন। শরিয়া আইন অনেক কঠিন। কেউ যদি ধর্মীয় ব্যাপারে বাজে মন্তব্য করে, তাহলে তার 7 বছরের জেল হতে পারে। মুসলিম দেশ হওয়ার কারণে কাতারে মদ কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা দেশটির আইন অনুযায়ী অবৈধ। দেশটিতে অ্যালকোহল ব্যান্ড করা হয়েছে, যদিও কোনো কোনো হোটেলে পর্যটকদের কাছে গোপনে বেচাকেনা চলে। শুনতে অবাক লাগলেও সত্য যে কাতারে নারীদের থেকে পুরুষের সংখ্যা অনেক বেশি। এর কারণ হলো প্রবাসী শ্রমিক। দেশটির 33 লক্ষ জনসংখ্যার 28 লক্ষই প্রবাসী শ্রমিক। কাতারে পুরুষেরা জুব্বা, পাগড়ি তথা ইসলামী পোশাক পরিধান করে থাকে, আর নারীদের নিয়ে কঠোর নিয়ম চালু রয়েছে। কোনো নারী ছোট কাপড় বা হাঁটুর উপরে কোনো ড্রেস পরিধান করতে পারে না, কেননা এটা তাদের সংস্কৃতির বিরুদ্ধে আচরণ। তবে আবার ভিন্নতাও রয়েছে। কাতারের নারীদের বিলাসী লাইফস্টাইল বিশ্ববাসীকে হতবাক করে দিচ্ছে। রাজধানী দোহাতে ট্যুরিস্টদের জন্য রাত্রিকালীন আমোদ প্রমোদের জন্য ব্যবস্থা রয়েছে। তারা তাদের নির্দিষ্ট সংস্কৃতি ঐতিহ্য বহন করে। দেশটির মানুষ সারাদিনের কাজকর্ম শেষে সন্ধ্যা হলে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে একটু আড্ডা দিতে পছন্দ করে। বিনোদনের মাধ্যম হিসেবে এখানে বেলি ডান্স খুবই জনপ্রিয়, যেখানে সবার মাঝে তরুণী নাচের মাধ্যমে সকলের মন জয় করে নেয়। কাতার একটি উত্তপ্ত ও মরুময় শুষ্ক এলাকা। দেশটিতে কোনো প্রাকৃতিক জলাশয় নেই। মাত্র 1%-এরও কম জমিতে মানুষ কৃষিকাজ করতে পারে। এই জন্য কাতারে 90%-এরও বেশি খাবার বিদেশ থেকে আমদানি করা হয়, যার কারণে কাতারে খাবারের দাম অন্যান্য দেশ থেকে অনেক বেশি। তবে দেশটিতে মেডিসিন মুক্ত ও টাটকা শাকসবজি পাওয়া যায়। দেশটিতে একটি বার্গারের টাকা দিয়ে 3 লিটার পেট্রোল কেনা যায়। দেশটিতে প্রাণী ও উদ্ভিদের সংখ্যা যৎসামান্য। ভ্রমণের জন্য কাতার একটি খুবই নিরাপদ জায়গা। দেশটিতে অপরাধ করার জন্য কেউ নেই বললে চলে। কাতার সরকার ট্যুরিজম বাড়ানোর উদ্দেশ্যে 100টি দেশের নাগরিকদের জন্য ফ্রি ভিসা এবং এন্ট্রি কার্যক্রম ঘোষণা করেছে। কাতারে রয়েছে মনোমুগ্ধকর দোহা ডেজার্ট, যা বিশাল এলাকা জুড়ে চমৎকার বালু অঞ্চল।
যা মরুভূমির পরিচয় বহন করে। আর এই মরুভূমির সৌন্দর্য যেও কাউকে মুগ্ধ করে। এখানে আপনি চাইলে গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, আর একই সাথে উটের পিঠে উঠতে পারবেন, যা আপনার ভ্রমণকে সত্যি স্মরণীয় করে তুলবে। ভৌগোলিক দিক থেকে কাতার একটি নিরাপদ দেশ। প্রাকৃতিক দুর্যোগ কম বেশি সব দেশে দেখা যায়, তবে কোনো কোনো দেশে বন্যা সুনামি আঘাত হানে, আবার কোনো কোনো দেশে ঘূর্ণিঝড়, সাইক্লোন, দাবানল ইত্যাদি। কিন্তু কাতার এই রকম সব প্রাকৃতিক বিপর্যয় ঝুঁকি থেকে প্রায় মুক্ত। কাতারের দোহাতে তৈরি করা হয়েছে উঁচু উঁচু বিল্ডিং, যা খুবই মনোমুগ্ধকর পরিবেশ। রয়েছে লুসাইল প্লাজা টাওয়ার, যা বর্তমানে এটি দেশটির সবথেকে উঁচু ভবন। রয়েছে জাঁকজমকপূর্ণ ইমারত, যেখানে দেশটির জনসংখ্যার প্রায় বেশিরভাগ লোকের বসবাস। বিশ্বের সেরা ও প্রভাবশালী টিভি চ্যানেল আল জাজিরা এই কাতারেই অবস্থিত, যার মাধ্যমে দেশটি বিশ্ব মিডিয়ায় তাদের প্রভাব ধরে রেখেছে। এছাড়া বিশ্ববিখ্যাত জনপ্রিয় টিভি চ্যানেল ডিএনও তাদের। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো কাতারের রাজধানী দোহাতে তারা তাদের ক্যাম্পাস স্থাপন করেছে। বিশ্বজুড়ে গবেষণার কাজে ফান্ড দিচ্ছে কাতার ফাউন্ডেশন। কাতারে সাপ্তাহিক ছুটি হলো শুক্রবার ও শনিবার। শুক্রবারে জুমা উপলক্ষে ভোর থেকে দেশটিতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা হয় না, তবে বিকেলে আসর নামাজের পর প্রতিষ্ঠান খোলা হয়। কাতারে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যার অন্যতম কারণ হলো দেশটিতে কোনো বনভূমি নেই। কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত, কিন্তু বর্তমানে দেশটিতে শিল্পকর্মের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। দেশটি ইতিমধ্যে কয়েকটি নামিদামি প্রদর্শনীর আয়োজন করেছে। কাতারের আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে $1 বিলিয়ন ব্যয় করছে। আর আপনি যদি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যান, তাহলে আপনি দেখতে পাবেন এই বিশাল আকৃতির ভাল্লুকের শিল্পকর্ম। এই ভাস্কর্য ব্রোঞ্জের তৈরি এবং এর ওজন প্রায় 20 টন। 2011 সালে নিউ ইয়র্কের একটি নিলাম থেকে $7 বিলিয়ন খরচ করে এই ভাস্কর্য ক্রয় করা হয়। কাতারের ইতিহাস ও সংস্কৃতি মূলত গড়ে উঠেছে প্রাচীন বেদুইন জীবনের উপর ভিত্তি করে, যেখানে ইসলাম ধর্মের প্রভাব গভীরভাবে লক্ষ্য করা যায়। প্রাচীনকাল থেকে কয়েক শতাব্দী ধরে কাতার ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে, তবে আজও কাতারে অনেক ঐতিহ্যবাহী স্থাপনা ও লোকজ সংস্কৃতিতে পারস্য প্রভাবের ছাপ খুঁজে পাওয়া যায়। 16 শতকে কাতার পর্তুগিজদের অধীনে আসে। পর্তুগিজরা উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য নিয়ন্ত্রণ এবং মুক্তা আহরণে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে তাদের দখল বেশিদিন স্থায়ী হয়নি। শীঘ্রই অটোমান সাম্রাজ্য এসে কাতারে প্রভাব বিস্তার করে। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত কাতার অটোমান সাম্রাজ্যের অধীনে থাকলেও স্থানীয় গোত্র ও শাসকরা কিছুটা স্বাধীনভাবে নিজেদের প্রশাসন চালাতো। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য পতনের পর কাতারের ইতিহাসে আসে নতুন অধ্যায়। 1916 সালে কাতার ব্রিটিশদের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী ব্রিটিশরা কাতারের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করলেও অভ্যন্তরীণ শাসনে হস্তক্ষেপ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা তাদের উপনিবেশগুলো থেকে সরে আসতে শুরু করে। 1968 সালে ব্রিটেন ঘোষণা দেয় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিজেদেরকে রাজনৈতিক ও সামরিকভাবে গুটিয়ে নেবে। এই ঘটনার পর কাতার সহ 7টি উপসাগরীয় দেশ মিলে একটি ফেডারেশন গঠনের চেষ্টা করে। সেই সময়ই আজকের সংযুক্ত আরব আমিরাতের মতো একটি একীভূত রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা ছিল, কিন্তু সীমান্ত বিরোধ আর ক্ষমতা ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে কাতার এই উদ্যোগ থেকে সরে দাঁড়ায়। অবশেষে শেষে 1971 1971 সালের সালের 3 3 সেপ্টেম্বর সেপ্টেম্বর কাতার কাতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। করে। কাতারের রাজধানী দোহাতে ইসলামী জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে, যা পানির মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। সুন্দর আকৃতিতে তৈরি করা এই ইমারত পুরোটাই সাদা রঙের। আপনি যখন এই ইমারতের কাছে যাবেন, আপনাকে একটি পুল পার হয়ে যেতে হবে, আর তখন এই সংগ্রহশালার প্রতি আপনার সত্যিকার নিজের টান অনুভব করবেন। সূর্যের রশ্মিতে এই মিউজিয়াম চমকাতে থাকে। যখন এর ভিতরে পা রাখবেন, আপনি সত্যি আশ্চর্য হতে বাধ্য হবেন। এখানে প্রায় 1400 বছরের পুরনো চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রাচীনকালের এই সংগ্রহশালা ইসলামের বিভিন্ন শিল্প এবং ইতিহাসের এক অসামান্য কেন্দ্রবিন্দু। কাতার সরকার দেশটির নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করে থাকে। কাতারে কোনো ইনকাম ট্যাক্স নেওয়া হয় না। বিদ্যুৎ, পানি, চিকিৎসা সেবা প্রতিটি নাগরিকের জন্য একদমই ফ্রি। কাতারের সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল। 2022 সালে ফুটবল বিশ্বকাপ এই কাতারেই অনুষ্ঠিত হয়েছিল, যা শুধু আরব দেশই নয়, গোটা পৃথিবীর সবথেকে ছোট দেশ হিসেবে ফিফার আয়োজক ছিল এই কাতার।
2014 ও 2018 ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ও রাশিয়া মিলে যেই পরিমাণ টাকা খরচ করেছিল, কিন্তু কাতার একাই 15 গুণ বেশি টাকা খরচ করে 2022 সালের বিশ্বকাপের জন্য। আর এটা শুনে অবাক হবেন যে এই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে যে টাকা দিয়ে বাংলাদেশে পরপর 3টি বাজেট দেওয়া যাবে। আরও অবাক করা বিষয় হলো, ফিফা 2022 সালের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত 8টি বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করেছিল কাতার। আর পৃথিবীতে প্রথমবারের মতো কাতারি আয়োজন করেছিল এমন এয়ার কন্ডিশনাল স্টেডিয়ামিং ওয়ার্ল্ড কাপ। মাথাপিছু আয়ের দিক থেকে কাতার পৃথিবীর সব থেকে ধনী দেশ। বিশ্বের উন্নত দেশগুলোর এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে কাতারের বিনিয়োগ নেই। পৃথিবীর প্রায় সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কাতারের ইনভেস্টমেন্ট। 2015 সালে কাতারের একটি কোম্পানি লন্ডন শহরের গোটা একটি এলাকা কিনে নেয়। লন্ডনে নামিদামি কোম্পানি হেরোডস, ফ্রান্সের লাক্সারি জিনিসপত্র বানানো এলবিএমএস এবং জার্মান ফুটবল ক্লাবে কাতারের অংশীদারিত্ব রয়েছে। কাতার প্রবাসী শ্রমিকদের জন্য দেশটির সরকার শ্রম আইনের বেশ কিছু পরিবর্তন এনেছে, যেখানে প্রবাসী শ্রমিকরা উপকৃত হয়েছে। নিয়োগকর্তার অনুমতি ছাড়াই এখন প্রবাসী শ্রমিকরা তাদের চাকুরি পরিবর্তন করতে পারে। সেই সঙ্গে নির্ধারণ করে দিয়েছে ন্যূনতম মজুরি, যার পরিমাণ 1000 কাতারি রিয়েল, যা বাংলাদেশি টাকায় প্রায় 33,000 টাকা। কাতারে শ্রমিকদের নিয়োগ হয় কাপেলা পদ্ধতিতে। এতদিন কাপেলা পদ্ধতির সুযোগ নিয়ে নিয়োগকর্তারা শ্রমিকদের উপর অন্যায়ভাবে আটকে রেখে শোষণ করত। নতুন আইন অনুযায়ী এখন থেকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রবাসী শ্রমিকরা স্বাধীনভাবে তাদের চাকরি পরিবর্তন করতে পারবে। কাতারে রয়েছে কালচারাল ভিলেজ, যাকে সংস্কৃতির ঘাঁটি হিসেবে মনে করা হয়। এখানে ঘোরাঘুরি করার জন্য এটি চমৎকার জায়গা, বিশেষ করে ওইসব মানুষদের জন্য যাদের থিয়েটার ও শিল্পের প্রতি ইন্টারেস্ট রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন খুবই সুন্দর অপেরা হাউস, গ্রন্থাগার, থিয়েটার ইত্যাদি। এই ভিলেজের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হলো কাতারা মসজিদ। এই মসজিদে ব্যবহার করা হয়েছে গোল্ডেন ও নীল রঙের মোজাইক টাইলস, যা দেখতে খুবই সুন্দর, যেখানে আপনি সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে পারবেন। রয়েছে প্রিজন টাওয়ার, যা ঐতিহ্যবাহী কবুতর গড় নামে পরিচিত। এখানে আরও বিলাসবহুল ও ভিভিআইপি সিনেমা হল রয়েছে। নিজস্ব আয়োজনের দিক থেকে কাতার কোনো অংশে কম নয় বা পিছিয়ে নেই। বছর জুড়ে এখানে অনুষ্ঠিত উৎসব ও অনুষ্ঠান দেশটির বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবনকে সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কাতারে কালচারাল ভিলেজে প্রতি বছর অনুষ্ঠিত হয় কাতারা ট্রেডিশনাল ডাউ ফেস্টিভ্যাল, যেখানে তাদের প্রাচীন অর্থনৈতিক কারুকার্য ফুটিয়ে তোলে। সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অভিজ্ঞতা, যা সরাসরি কাতারের ঐতিহ্য, শিল্প আর জীবনের সঙ্গে দর্শনার্থীদেরকে সংযুক্ত করে। ধর্মীয় উৎসবগুলো কাতারে অনেক গুরুত্ব পায়, যেখানে আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়। কাতারে কফি অনেক জনপ্রিয়। মেহমান বাড়িতে আসার সাথে সাথে প্রথমে এই কফি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, বিশেষ করে ডার্ক রোস্ট কফি, যা এলাচ দিয়ে খেজুরের সঙ্গে পরিবেশন করা হয়। এটি শরীরকে উষ্ণ রাখে এবং খাবারের পরে এক কাপ কফি আপনাকে একেবারে চাঙ্গা করে তুলবে। এছাড়া রয়েছে বাকারার, যা স্থানীয়দের অন্যতম প্রিয় পানীয়। এটি চা, দুধ, চিনি এবং মশলার সংমিশ্রণে বানানো হয়। মাজবুস কাতারের অন্যতম জনপ্রিয় খাবার। বাসমতি চাল এবং ভেড়ার মাংস বিভিন্ন সুগন্ধি মশলা দিয়ে তৈরি করা হয়, যা সুস্বাদু ও মজাদার। কাতার তেল মজুতকারী বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম। দেশটির জিডিপির প্রায় 50% এবং রপ্তানি আয়ের প্রায় 85% আসে হাইড্রোকার্বন খাত অর্থাৎ তেল ও গ্যাস থেকে। কাতার প্রতিদিন প্রায় 6 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে। বর্তমানে দেশটিতে যে তেলের মজুদ আছে তা দিয়ে প্রায় 50 বছর চলতে পারবে। আবার প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশও কাতার। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কাতারকে বিশ্বের সুপার পাওয়ার দেশ বলা হয়। 1970 সালে সেল কোম্পানি কাতারে প্রাকৃতিক গ্যাসের খনি আবিষ্কার করে। এই খনির নাম দ্য নর্থ ফিল্ড, যা পৃথিবীর সবচেয়ে বড় গ্যাসের খনি। তারা গ্যাসকে তরলীকরণ করে বিশাল জাহাজে করে ইউরোপ, এশিয়া সহ বিভিন্ন দেশে সাপ্লাই করে। আর এই জন্য কাতারকে বলা হয় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক দেশ। কাতার এয়ারলাইন্স বিশ্বজুড়ে বিখ্যাত। কাতার 200-রও বেশি উড়োজাহাজের মাধ্যমে আফ্রিকা, মধ্য এশিয়া, ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া সহ প্রায় 170টি দেশে এয়ারলাইন্স যাত্রী সেবা দেয়া হয়। আমিরাত এয়ারলাইন্স কাতারের সঙ্গে সংশ্লিষ্ট। কাতারের হামাদ আন্তর্জাতিক এয়ারপোর্ট আকারের দিক থেকে বিশ্বের 9ম স্থানে রয়েছে। এখানে প্রতি বছর 70 মিলিয়ন যাত্রী সঞ্চালন করার ক্ষমতা রয়েছে।
কাতার এয়ারলাইন্সে প্রায় 53,000 কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। কাতার এয়ারলাইন্সে কর্মরত নারী কেবিন ক্রুগণ সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয় ফিগারের অধিকারী। যারা কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন তাদের মুখে এমন কথা শোনা যায়, তবে বাস্তবেও তা রয়েছে। কাতারে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ পার্ল কাতার। এটার রাজধানী দোহাতে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় 4 মিলিয়ন বর্গমিটার। এই দ্বীপটি সমস্ত ক্রেতার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো দেশের লোক এখানে জায়গা বা প্লট কিনতে পারবে। বর্তমানে এই দ্বীপে প্রায় 5,200 বাসিন্দা বসবাস করছে। এই দ্বীপের নির্মাণ ব্যয় প্রায় 15 বিলিয়ন US ডলার। বর্তমানে এতে রয়েছে বড় বড় 31টি আকাশচুম্বী অ্যাপার্টমেন্ট। যখনই আপনি এই বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে ঘুরবেন, তখনই আপনি দেখতে পাবেন বহু সংখ্যক অপূর্ব বিলাসবহুল রিসোর্ট, যা সত্যি আপনার মন কেড়ে নেবে। এখানে রয়েছে ফেরারির মতো নামিদামি ব্র্যান্ডের গাড়ি কেনাকাটার সুবর্ণ সুযোগ। আপনি যদি রিচেবল লাইফস্টাইল দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই পারলে যাওয়া উচিত। বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কাতার স্বাধীনতা লাভ করে 1971 সালে আর বাংলাদেশও স্বাধীনতা লাভ করে 1971 সালে, কিন্তু কাতার কিভাবে এত ধনী রাষ্ট্রে পরিণত হলো? তো এখন ধনী হওয়ার কারণগুলো দেখে নেওয়া যাক। মনোযোগ সহকারে দেখুন। প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে ভরপুর রয়েছে, কিন্তু কেন বাংলাদেশ ধনী হলো না? মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম কারণ হলো এই সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, আর কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানির ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। কাতার শুধু তেলই নয়, আরও একটি সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960-এর দশকে তা প্রায় শূন্য হয়ে পড়ে। আর তখন কাতারের ভাগ্য সামান্য পরিবর্তন হয়েছিল, কিন্তু খুব একটা বেশি নয়। 70-এর দশকে সেল নামক একটি কোম্পানি দেশটির সবথেকে বড় সম্পদ আবিষ্কার করে, আর তা হলো দ্য নর্থ ফিল্ড, যা বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। তখন প্রাকৃতিক গ্যাস তত একটা লাভজনক ব্যবসা নয়। তখনকার সময়ে প্রাকৃতিক গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমে সরবরাহ করা সম্ভব ছিল। আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা এই কাতার ছিল তখন শিল্প উন্নত দেশগুলোর অনেক দূরে, যেখানে এই গ্যাস সরবরাহ করা সেই সেল কোম্পানিও কোনো আগ্রহ প্রকাশ করেনি। 1995 সালে হামাদ বিন খলিফা আল থানি তার বাবার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। তবে তার একমাত্র লক্ষ্য হলো এই গ্যাস ক্ষেত্রকে কাজে লাগাতে হবে, আর হামাদ ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণ গবেষণার উপর বিনিয়োগ শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য পাইপের প্রয়োজন হবে না। তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তো গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে 161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর পরিমাণ বিনিয়োগ করা শুরু হলো, আর সেই সঠিক সিদ্ধান্তের কারণে এখন কাতার বর্তমান বিশ্বের সবথেকে সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। প্রাকৃতিক সম্পদ ছাড়াও কাতারের উন্নয়নের পিছনে আরও কিছু জিনিস রয়েছে, আর তা হলো বিনিয়োগ ব্যবস্থা। হামাদ বিন আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার প্রায় 18 বছরের শাসনামলে জনসংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। একই সাথে প্রতিষ্ঠিত হয়েছে গ্রহের ধনী রাষ্ট্রে। তাই সাবেক আমির তার গর্ব করতেই পারে। জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে 600 বিলিয়ন US ডলার। তাদের কাজ হচ্ছে দেশে বিদেশে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ রয়েছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের একটি বড় অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রীয় বিশ্বের বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 3 নম্বরে। শুধু রিয়েল এস্টেট নয়, মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের অবস্থান আকাশচুম্বী। জার্মানের কোপসাহেগেন, বার্কিলিজ ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তৈল কোম্পানি রসনেপের বিরাট অংশ কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশে মুখ ফিরানো যাক। ইতিমধ্যে সড়ক ব্যবস্থা, মোটিভেশনাল এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ হলো ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে এই কাতার, যাতে করে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও যেন কাতার কোনো সমস্যার সম্মুখীন না হয়। কিন্তু সেই ধরনের সমস্যা হয়তো অনেক দূরে। তেলের চাহিদা কমে গেলেও কিন্তু গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো দুই হাতে টাকা উড়িয়ে চলেছে।
কিন্তু কাতার আগে থেকে তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য। আর এটাই পার্থক্য করে দিয়েছে কাতারকে অন্যান্য দেশগুলো থেকে। সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা ও আন্তর্জাতিক প্রভাব। কাতারের অবিস্মরণীয় উন্নয়ন আসলে প্রশংসার যোগ্য। মরুভূমির বুকে জন্ম নেওয়া ছোট এই দেশটি যেন প্রমাণ করে দিয়েছে ছোট হওয়া দুর্বলতা নয়, বরং সঠিক পরিচালনা ও নেতৃত্ব থাকলে তা হতে পারে বৃহৎ শক্তির প্রতীক। সব মিলিয়ে আজ বিশ্বের মানচিত্রে কাতার এক অনন্য মর্যাদা লাভ করেছে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।